আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। দেশের স্বার্থ রক্ষায় জীবন দিয়ে হলেও প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান, বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার প্রতিশ্রুতি। হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণা দিয়ে ইরানকে শেষ করে দিতে ট্রাম্পের হুমকি, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে, দাবি ইরানের। মেয়র হিসেবে প্রথম 100 দিন পূর্ণ করলেন জোহরান মামদানি, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের সাময়িক যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাহরাইন, শান্ত পরিবেশে প্রাণ খুলে প্রবাসী বাংলাদেশিদের বিনোদন। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দল মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময় উপযোগী করতে বদ্ধপরিকর। জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনী সুনাম ধরে রাখতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর পবিত্র দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, 14ই এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড প্রদান সহ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। সকালে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর দরবারে অংশ নেন। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর মত বিনিময় করেন তাদের সঙ্গে। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিগত 1.5 দশকের সময় কিছু তপ্ত ও তিক্ত বাস্তবতাকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সময়টিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করতে বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দেব। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। আগামী 14ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘে প্রতিরক্ষা বাহিনীর যে সুনাম তা ধরে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে শেষ করে দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য টোল আদায়ের ঘোষণা দেয় ইরান। এখন স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি ও পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, মধ্যপ্রাচ্যের জ্বালানি ব্যবস্থাপনা কি হবে সেটাই বড় প্রশ্ন। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার শান্তি চুক্তির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর কিছু সময় চুপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি একের পর এক হুমকি দিতে থাকেন।
এবার ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টা পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। এমনকি যারা ইরানকে টোল দিয়েছে বা যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। ট্রাম্পের হুমকির আগে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই বলেন, হরমুজ প্রণালী তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। প্রণালীটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এ জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 20% ও এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বেড়েছে, সরবরাহ চেইনে চাপ পড়েছে, এমনকি সার ও সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালও ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে 21শে এপ্রিল। তাই নতুন করে সংঘাত শুরু হলে এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। সুব্রত গাইন, চ্যানেল আই। এদিকে যুদ্ধবিরতি চললেও ইরানের সাময়িক অভিযান এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাইন অপসারণের জন্য 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় করা উচিত নয় বলেছেন জাতিসংঘের সামুদ্রিক প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সত্যি। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলা অবস্থায় এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, তবে এটা স্পষ্টভাবে বলা যেতে পারে এ পর্যন্ত যা অর্জন তা ঐতিহাসিক। মার্কিন সামরিক কমান্ডো জানিয়েছে, মাইন অপসারণের জন্য তাদের 2টি অপসারণকারী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনীদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বলেছেন, হরমুজ প্রণালী পারাপারের জন্য জাহাজ থেকে টোল আদায়ে ইরানের প্রচেষ্টা অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তা প্রত্যাখ্যান করা উচিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কানদের বিদ্যুতের খরচ 40% বেড়েছে। এতে অনেক ক্ষেত্রে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর পারস্য উপসাগরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর বাংলার জয়যাত্রা হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করলেও ইরানের কাছ থেকে অনুমতি পায়নি। 31 জন বাংলাদেশি নাবিক সহ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার এলাকায় নোঙর করেছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। এবছরের 2রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটি 27শে ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বেজে ওঠে যুদ্ধের ডামাডোল। 28শে ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধ শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও 44 দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকা এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার জন্য অনুমতি পায়নি। 3 বার যোগাযোগ করা হলেও ইরানি কর্তৃপক্ষ সাড়া দেয়নি। জাহাজটিতে 31 জন বাংলাদেশি নাবিক নিরাপদে থাকলেও হঠাৎ হামলার আশঙ্কায় তারা পানি ও খাবারের রেশনিং করতে হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে। আগে দিনে জনপ্রতি $60 খাবারের বাজেট থাকলেও তা বাড়িয়ে $12 করা হয়েছে। এছাড়াও নাবিকদের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত ভাতা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত জাহাজটির নিরাপদ পারাপারের চেষ্টা চালানো হচ্ছে।
কর্মকর্তারা আশা করছেন কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালী পার হওয়ার প্রয়োজনীয় অনুমতি মিলতে পারে। শিগগিরই যদি ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া যায়, তবে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে মেয়র হিসেবে প্রথম 100 দিন পূর্ণ করেছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা এবং নগরীর মৌলিক সমস্যার সমাধানে মেয়রের পদক্ষেপগুলো ইতোমধ্যেই নগরবাসীর নজর কেড়েছে। ব্রক্সে অবৈধভাবে আবর্জনা ফেলার একটি বড় স্থান পরিষ্কার অভিযানের মাধ্যমে 100তম দিনটি উদযাপন করেন মেয়র। মামদানি অগ্রাধিকার তালিকায় রয়েছে অবকাঠামো উন্নয়ন, জরাজীর্ণ রাস্তা সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অপরাধ দমন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ প্রশাসককে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে শহরের আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা এনেছে সিটি প্রশাসন। মামদানি বলেন, শুরুটা দুর্দান্ত হলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। আগামী দিনগুলোতে এই পরিবর্তনের ধারা কতটা বজায় থাকে তা দেখার বিষয়। That we are committed to fulfilling the promise we made to New Yorkers to transforming the most expensive city in the United States of America into one that working class New Yorkers can afford. And we're committed to doing that all across New York City. I'm frankly so excited to be here in the Bronx. চাঁদকে প্রদক্ষিণ করে ঐতিহাসিক মুহূর্ত ও বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন আর্টেমিস 2 এর 4 নভোচারী। 10 দিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রা শেষে পৃথিবীতে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নভোচারীরা জানিয়েছেন, মানুষ হওয়া এবং পৃথিবীতে থাকা সত্যি বিশেষ কিছু। নভোচারীদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন মুর্শাদ শৈলী। চন্দ্রাভিযানে এমন কিছু অভিজ্ঞতাকে সঙ্গী করে তারা পৃথিবীর বুকে ফিরেছেন, যা মানব সভ্যতার খুব কম মানুষেই হয়েছিল কিংবা হবে। সেসব বিরল অভিজ্ঞতা নিয়ে 4 নভোচারী মুখোমুখি হন সকলের। প্রশান্ত মহাসাগরে নিখুঁতভাবে অবতরণের পর যুক্তরাষ্ট্রের হিউস্টনে নাসা এর জনসন স্পেস সেন্টারে এলিংটন ফিল্ডে তাদের স্বাগত জানানো হয় হৃদয় নিংড়ানো করতালির মধ্য দিয়ে। নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই মিশনকে মানব ইতিহাসের সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করে বলেন, এই যাত্রা মানবজাতির স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মিশন শেষে পরিবারের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল সবচেয়ে আবেগঘন। রিড ওয়াইজম্যান বলেন, এই যাত্রায় শুধু নভোচারীরাই নয়, তাদের পরিবারগুলো কি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে তা পুরোপুরি বোঝা সম্ভব নয়। বাড়ি থেকে 2 লাখ মাইলেরও বেশি দূরে থাকা সহজ ছিল না বলে উল্লেখ করে তিনি বলেন, উড্ডয়নের আগে এটা পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন মনে হয়, কিন্তু যখন আপনি সেখানে থাকেন তখন শুধু পরিবারের কাছে ফিরে যেতে ইচ্ছে করে। মানুষ হওয়া এবং পৃথিবীতে থাকা এটাই সত্যি বিশেষ কিছু। বক্তব্য দেওয়ার সময় ওয়াইজম্যান আবেগাপ্লুত হয়ে পড়েন। No one knows what the families went through, man. This was not easy. Being 200,000 plus miles away from home, like before you launch, it feels like it's the greatest dream on earth. And when you're out there, you just want to get back to your families and your friends. এবং মঞ্চে 4 জন নভোচারী একে অপরকে জড়িয়ে ধরেন। আমরা চিরদিনের জন্য এক বন্ধনে আবদ্ধ। আমরা যা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি তা পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না।
এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ ঘটনা। তিনি ভবিষ্যতের নভোচারীদের উদ্দেশ্যে বলেন, এই পথ সাহস, দৃঢ়তা ও প্রস্তুতি দাবি করে। ভিক্টর গ্লোভার জানান, পুরো অভিজ্ঞতা এখনও তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারেননি, তবে কৃতজ্ঞতায় ভরপুর তার মন। আমরা যা দেখেছি, যা করেছি এবং যাদের সঙ্গে ছিলাম, এই অভিজ্ঞতার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। ক্রিস্টিনা কচ মিশনের মানবিক দিক তুলে ধরে বলেন, এই যাত্রা তাকে ক্রু বা দলগত বন্ধনের প্রকৃতি অর্থ শিখিয়েছে। তিনি বলেন, মহাকাশ থেকে পৃথিবীকে ক্ষুদ্র একটি বিন্দুর মতো দেখতে পাওয়ার অভিজ্ঞতা তাকে নতুন উপলব্ধি দিয়েছে। জেরেমি হানসেন বলেন, এই মিশন ছিল মানবিক অভিজ্ঞতার এক অনন্য উদাহরণ। সব মিলিয়ে আর্টেমিস 2 শুধু একটি বৈজ্ঞানিক অর্জন নয়, বরং মানবিক বন্ধন, কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দলগত শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। মুস্তাদ শৈলী, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ারে অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত 1433 বাংলা নববর্ষ। আয়োজকরা বলেছেন, বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টাইম স্কোয়ারে চতুর্থবারের মতো এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এর বাংলা বর্ষবরণ। দিনব্যাপী আয়োজনে শতকণ্ঠে বিপার শিল্পী ও মোহিত তালুকদারের বর্ষবরণ, মুক্তিযুদ্ধ, মহুয়া সুন্দরী পালা, বাংলা ব্যান্ড, দেশের গান ও শিশুদের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। আয়োজন উপভোগ করেন টাইম স্কোয়ারের বিভিন্ন দেশের পর্যটকরা। আয়োজনের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। 1433 বর্ষবরণ, বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বাংলা গান করতে পেরে এতগুলো ভাষাভাষী মানুষের সামনে আমাদের খুবই ভালো লাগছে। ছোট বড় সবাই মিলে আমরা যেভাবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এটাকে আমরা বরণ করি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলা নববর্ষ আমেরিকার মাটিতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের তীরে আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই আনন্দ করছি। আয়োজকরা বলছেন, শুধু বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতি তুলে ধরাই নয়, যুক্তরাষ্ট্রে বাংলাভাষী নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সন্ধান পাইয়ে দেয়াই এই আয়োজনের উদ্দেশ্য। ব্যান্ডের গান, শত কণ্ঠে মহিতুস তালুকদার তাপসের গান, শিশু কিশোরদের গান এবং মুক্তিযুদ্ধের সমস্ত কিছু পরিবেশিত হচ্ছে। বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি কথা সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়। মীর আমিরুল আলম, চ্যানেল আই। নিউ ইয়র্কে দম চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রেদওয়ান রনি পরিচালিত বাংলা থ্রিলারটি প্রথম দিনই বাজিমাত করেছে। কুইন্সের কিউ গার্ডেন সিনেমাসে শো শেষে আফরান মিশো ও চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেন দর্শকরা। বাংলাদেশি সিনেমার নর্থ আমেরিকায় ছবিটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। সাধারণ সিনেমাটোগ্রাফি, মিশো ভাইয়ের অভিনয় অসাধারণ, আর চঞ্চল ভাই তো অসাধারণ। মুভিটা অনেক সুন্দর ছিল, রিয়েলি এনজয়েড ইট। বাংলা সিনেমা দিনকে দিন ভালো করছে। রনি ভাইয়ের আগের সিনেমা ভালো ছিল, এটাও অনেক সুন্দর। এটা অনেক ট্রু স্টোরি বেসড, অনেক ইমোশনাল থ্রিলার, and it's a must see, like everyone should see it. It's a great movie. সব মিলে চমৎকার ছবি। যাওয়া যাক অন্যান্য সংবাদে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের সামরিক যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাহরাইন। দীর্ঘ উত্তেজনার পর সাইরেনের বিকট শব্দ আর মিসাইল আতঙ্ক আপাতত নেই। আকাশপথ নিরাপদ হওয়ায় পুনরায় সচল হয়েছে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর। এই শান্ত পরিবেশে প্রাণ খুলে খেলার মাঠে মেতেছেন প্রবাসী বাংলাদেশি তরুণরা। বাহরাইন থেকে নাজির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত রিপোর্ট। দীর্ঘ উত্তেজনার পর সাইরেন আর মিসাইল আতঙ্ক ছাড়াই রাজপথে ফিরছে চিরচেনা ছন্দ। আকাশপথ নিরাপদ ঘোষণা করায় পুনরায় শুরু হয়েছে বাহরাইন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম। যুদ্ধবিরতির ফলে দীর্ঘ প্রায় 1.5 মাস পর বাহরাইন থেকে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এতে করে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা অনেক বেশি উৎফুল্ল। দীর্ঘদিন পর হলেও তারা ঘরে ফেরার সুযোগ পাচ্ছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনী বা বিডিএফ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখনো পর্যন্ত তারা 194টি মিসাইল এবং 515টি ড্রোন ধ্বংস করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দেশের সুরক্ষায় সামরিক বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই শান্তির আবহে আতঙ্ক কাটিয়ে শুক্রবারের ছুটির দিনে খেলার মাঠে মেতেছেন প্রবাসী বাংলাদেশি তরুণরা।
পরে আমরা একটু স্বস্তি পেয়েছি, এই জন্য আমরা আবার পুনরায় মাঠে খেলাধুলা করতেছি, আনন্দ করতেছি শুক্রবারের দিন। আমরা খুবই আনন্দিত। আশা করি মধ্যপ্রাচ্যের যুদ্ধ অচিরেই থেমে যাবে, যুদ্ধবিরতি স্থায়ী হয়ে যাবে, এটাই কামনা করি। ভয়ভীতিহীন একটি স্বাভাবিক জীবনের প্রত্যাশা এখন সবার। এই সাময়িক যুদ্ধবিরতি যেন স্থায়ী শান্তিতে রূপ নেয়, এমনটাই প্রার্থনা বাহরাইনের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। ইরাকের পার্লামেন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজার আমেদিকে নির্বাচিত করেছে। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পিইউকে মনোনীত প্রার্থী আমেদি শনিবার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে 227 ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুথানা আমিন নাদেরকে পরাজিত করেন। নাদের মাত্র 15 ভোট পেয়েছেন। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর আমেদি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। শপথ গ্রহণের পর পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি ইরাক ফার্স্ট বা আগে ইরাক নীতি অনুসরণের অঙ্গীকার করেন এবং দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রশাসনিক সব শাখার সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি দেন। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন সবার দৃষ্টি প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল 92 বছর। আশা ভোসলের মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত আঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সুলতান আহিমের রিপোর্ট। সুরের সম্রাজ্ঞী আশা ভোসলে দীর্ঘ 8 দশকের ক্যারিয়ারে যিনি সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। 1933 সালের 8 সেপ্টেম্বর বর্তমান মহারাষ্ট্রের সঙ্গিল জেলায় মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বোন লতা মঙ্গেশকরের মতোই সঙ্গীতে নিজের দ্যুতি ছড়িয়েছেন আশা ভোসলে। তার গাওয়া প্রথম গান মারাঠি ভাষার মাঝা বোল চলচ্চিত্রে চল চল নব বোল। হিন্দি চলচ্চিত্রের গানে তার অভিষেক হয় হংসরাজ বেহলের চুনারিয়াতে সাভানায়া গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে। প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কি রানী চলচ্চিত্রের জন্য। অসংখ্য চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অজস্র গান রেকর্ড করেছেন আশা ভোসলে। অর্জন করেছেন 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 9টি ফিল্মফেয়ার পুরস্কার, আজীবন সম্মাননা, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ সহ বহু পুরস্কার। 1997 সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। বিগত 5 দশকে ভারতের চলচ্চিত্রে জনপ্রিয় হয়েছে তার গাওয়া প্রতিটি গানই। মাত্র 16 বছর বয়সে আশা ভোসলে পরিবারের অমতে বিয়ে করেন গণপতরাও ভোসলেকে। তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে বিয়ে করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মন ওরফে আর.ডি. বর্মনকে। আশা ভোসলের প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় তার সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সঙ্গীতজ্ঞ, শিল্পী ও বিশিষ্টজনরা। গানের মধ্য দিয়ে আশা ভোসলে থাকবেন ভক্তদের মনের মণিকোঠায়, এমনটাই প্রত্যাশা সঙ্গীত প্রেমীদের। সুলতানা হিমু, চ্যানেল আই। ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত শতাধিক পোশাক নিয়ে লন্ডনের বাকিংহাম প্যালেসের কিংস গ্যালারিতে শুরু হয়েছে ফ্যাশন প্রদর্শনী। রানীর 100তম জন্মদিনকে সামনে রেখে জনসাধারণের জন্য এই আয়োজন করা হয়। এতে রানীর শৈশব থেকে শুরু করে বিয়ের পোশাক সহ জীবনের বিভিন্ন সময়ের সংগ্রহগুলো তুলে ধরা হয়েছে। প্রায় 200টি পোশাক ও সামগ্রীতে ফুটে উঠেছে সেই সময়ের ফ্যাশন। অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বৈশাখের গান, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নিল সিডনিবাসী। শেকড়ের টানে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো এক হয়ে উৎসব মুখর পরিবেশে তৈরি হয় এক টুকরো বাংলাদেশ। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বেড়ে উঠলেও নতুন প্রজন্মকে বাংলা ও বাঙালিয়ানার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ায় এই ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
এমসি ইনস্টিটিউট ফ্রান্সে গত 10 বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশি মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন। শিশু কিশোরদের ইসলামিক শিক্ষাদানের পাশাপাশি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন মানবিক কাজের সাথে যুক্ত হয়ে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি এবং নতুন প্রজন্মের মাঝে দিনই কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। বৃহত্তর প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত উবারভিলিয়ে এলাকায় সংগঠনটির সমাবেশে অংশগ্রহণ করেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদরুল বিন হারুনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিন, তানজিব হুসাইন, সাংবাদিক এম.এ. হাশেম, মাহবুব হুসাইন, মোহাম্মদ কামরুজ্জামান, ব্যবসায়ী শাহজাহান মিয়া, জহিরুদ্দিন সহ অন্যরা। থেকে সহি শুদ্ধ কোরআন শেখায়, তারপরে বেসিক ইসলামিক নলেজটা শেখায়। কোরআনিক সায়েন্সের উপরে আমাদের ক্লাস আছে, বয়স্কদের ক্লাস আছে, মহিলাদেরও আমরা এখানে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেছি। আমাদের বাচ্চাদেরকে, ফিউচার প্রজন্মকে আমরা যেন ইসলামিক আদব কায়দা, ইসলামিক মূল্যবোধ শেখানো, এগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি। আমরা এই জায়গা থেকে আমরা সোশ্যাল স্কিলস আমরা ডেভেলপ করতে পারছি। কোরআনিক সায়েন্স, ইসলামিক স্টাডিজ এবং কম্পারেটিভ রিলিজন সবকিছু মিলে আমরা এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা করতেছি। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। দেশের স্বার্থ রক্ষায় জীবন দিয়ে হলেও প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান, বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার প্রতিশ্রুতি। হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণা দিয়ে ইরানকে শেষ করে দিতে ট্রাম্পের হুমকি, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে দাবি ইরানের। মেয়র হিসেবে প্রথম 100 দিন পূর্ণ করলেন জোহরান মামদানি, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের সাময়িক যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাহরাইন, শান্ত পরিবেশে প্রাণ খুলে প্রবাসী বাংলাদেশিদের বিনোদন। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এর সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।